যুগাড়ি তত্ত্ব। যুগাড়ি তত্ত্ব ইস্টবেঙ্গল নিয়ে একটা আলোচনা। তো আজকে ইস্টবেঙ্গলের ইউথ ডেভেলপমেন্টে দুটো খেলা ছিল। একটা আরএফডিএলের ম্যাচ ছিল দুপুর 2:30 নাগাদ ভারতীয় সময়। তারও আগে সকাল 10:30টায় ছিল একটা অনূর্ধ্ব-17 একটা ম্যাচ। তো প্রথম ম্যাচটা ইস্টবেঙ্গল খুব বাজেভাবে হেরে যায় বেঙ্গল ফুটবল একাডেমির কাছে 1-5 গোলে, এবং দ্বিতীয় ম্যাচটায় 1-0 গোলে জেতে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। তো আমি ম্যাচের আগে পরে বিভিন্ন লোকের বিভিন্ন মন্তব্য শুনছি। প্রথমত প্রথম ম্যাচটা 1-5 বাজেভাবে হারার পর লোকজন অনেকে বলতে শুরু করেছে যুগাড়ি তত্ত্ব, ইস্টবেঙ্গল টিমকে অ্যাসেম্বল করে তৈরি করেছে, এখান থেকে ওখান থেকে পার্টস নিয়ে অ্যাসেম্বল করেছে, লাস্ট মুহূর্তে অ্যাসেম্বল করলে এরকমই হয়। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই যুগাড়ি তত্ত্বটার একটু সমস্যা আছে, এই অ্যাসেম্বলি সমস্যা আছে। আমি জানি আপনারা অনেকেই নিতুকে গালমন্দ করেন বিভিন্ন ব্যাপারে, আমিও করি টেকনিক্যাল কারণে। যে ব্যাপারে আমার কাছে তথ্য নেই, ওই কাটমানি ফাটমানি সেগুলো নিয়ে আমি আলতু ফালতু আলটপনা মন্তব্য করি না। যেটা আমি জানি না সেটা বলবো কেন? মানে কাটমানি খায় কি খায় না আমার কাছে কোনো এভিডেন্স নেই। কিন্তু আমি যেটা দেখতে পাই, মানে টেকনিক্যাল ব্যাপারে যে ব্লান্ডারগুলো করে সেগুলো নিয়ে আলোচনা করি। তো আমার যেটা মনে হয়েছে বা মনে হচ্ছে যে আপনাদের সকলের একটা ভুল হচ্ছে, মানে নিতুরও ভুল হচ্ছে, আপনাদেরও ভুল হচ্ছে এই যুগাড়ি তত্ত্বটা। সেই বিষয়ে যাব, আলোচনা করব। তার আগে আরেকটা বিষয় বলি, সেটা বুঝবেন যে এই যুগাড়ি তত্ত্ব বা বিভিন্ন ব্যাপারে আমাদের ভুল আছে। আমি বিদেশে যখন যাই, মানে বিদেশে থাকি তো কর্মসূত্রে, তো বিভিন্ন ক্ষেত্রে দেখি অনেকে বাংলাকে খুব গালমন্দ করে। তার মধ্যে অনেক বাঙালিও আছে যারা মূলত বাংলাকে গালমন্দ করে। তারা হয় রাম নয় বাম, এটা ঘটনা। যারা তৃণমূলপন্থী তারা অবশ্যই গালমন্দ করে না সেই অর্থে। তো যারা রাম তারা বলে কেরালাতে সব কিছু আছে, যারা যারা বাম তারা কেরালাকে বলে, আর যারা রামমিট গুলিয়ে যারা রাম তারা বলে গুজরাট, ইউপি, অনেক কিছু হয়ে গেছে। তো আমি বলি ভাই, কোনো কিছু হয়নি। বাংলা ধরলাম পিছিয়ে আছে, কিন্তু ভারত মানে ভারতের যে বাকি রাজ্যগুলো তো ভারতকে টেনে নিয়ে যেতে পারেনি। গোটা ভারতই তৃতীয় বিশ্বে আটকে রয়েছে। কি করে হয়? কোথায় একটা সমস্যা রয়েছে, কি করে হয়? বাংলা তো গোটা ভারতকে টেনে নিচে রেখে দেয়নি। তো তেমনই আমি ধরলাম নিতু ভুল করছে ইউথ ডেভেলপমেন্ট নিয়ে। নিতুর কোনো জ্ঞান নেই, সত্যিই নেই। কিন্তু বাকিদের কে আছে? বাকিদের থাকলে তো ভারত অনেক এগিয়ে যেত ফুটবল। একই যে বাংলা পিছিয়ে রয়েছে, এরকম তো আমি আমেরিকাতে ছিলাম, বেশ কিছুদিন ছিলাম কর্মসূত্রে, এবং অনেক আমার পরিচিত ইস্টবেঙ্গল ফ্যানও আছে, যার মধ্যে একজনের সাথে তো খুবই আলোচনা হয় আমার চ্যাট ফোরামে। সে ইউএসএতে থাকে, সে এখন ইউএস সিটিজেন, ইউএস পাসপোর্ট হোল্ডার। তো ইউএসএতে প্রচুর এরকম পকেট আছে যেখানে মানে পিছিয়ে থাকা আফ্রো আমেরিকানরা থাকে। তা ধরলাম ভারতে একটা রাজ্য থাকুক বাংলা খুব পিছিয়ে, বাকি দেশটা এগোতে পারেনি কেন? কোথাও একটা গণ্ডগোল হচ্ছে আমাদের। যাকে আমরা এই রাজনীতি বা দেশ থেকে একটু সরে এসে ইস্টবেঙ্গলে আসি। এই যুগাড়ি তত্ত্বে কেন একটা গণ্ডগোল আছে বা যুগাড়ি কনসেপ্টে? দেখুন, যখন টাটা ফুটবল একাডেমির সূচনা হয়েছিল, প্রথমে খুব সম্ভবত চুনি গোস্বামী ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর, তারপর ছিল পিকে ব্যানার্জি। তো এরা দুজন যতদিন ছিলেন মোটামুটি টাটা ফুটবল একাডেমি ঠিকঠাক কাজ করছিল। পরবর্তীকালে অরুণ ঘোষ এলো ডিরেক্টর হয়ে। তখন আমি আমার কর্মসূত্রে আমি জামশেদপুরে ছিলাম কিছুদিন, এবং আমি যে হস্টেলে ছিলাম আমার ঠিক জানলার বাইরে ছিল, জানলা দিয়ে তাকালেই টাটা ফুটবল একাডেমির মাঠ, মানে একদম মাঝে কাঁটাতার ছিল। তো সকাল বিকাল দেখতাম ওদের অনুশীলন। ওই সকালে অফিসে যাওয়ার আগে আর বিকেলে ফেরত এসে দেখতাম। তখন ওই রঞ্জন চৌধুরী তখন ট্রেনিং দিত, কোচ ছিল, হেড কোচ ছিল। তো আমার তখন থেকেই মনে হচ্ছিল কোথাও একটা ভুল হচ্ছে। এবং ভুলটা কি? দেখুন, আজ বেঙ্গল ফুটবল একাডেমি হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে, তাই তো 5-1 গোলে হারা হলো। যে ছেলেটা গোল দিল তনবীর দে, বাঙালি ছেলে, ভালো চেহারা, 10 নম্বর জার্সি পরেছিল। ওর কথা আমি প্রায় 1.5 বছর আগে বলেছিলাম। কেন বলেছিলাম না? আমি ম্যাচ দেখে, কোনো স্ট্যাটিস্টিক্স বা হিট ম্যাপ দেখে নয়। তখন বাংলার একটা অনূর্ধ্ব-17 বোধহয় একটা টুর্নামেন্ট খেলেছিল ন্যাশনালসে, ফাইনালে হেরে যায় উত্তরপ্রদেশের বিরুদ্ধে। উত্তরপ্রদেশ বিশাল দামড়া ছেলে নিয়ে এসেছিল, মানে গোপদারি হয়ে গেছে, মানে কাকু টাইপ ছেলে, তারা নাকি সব অনূর্ধ্ব-17 সার্টিফিকেট নিয়ে খেলছিল। সে হতেই পারে। আমি দিল্লিতেও কর্মসূত্রে থেকেছি, ব্যাঙ্গালোরও থেকেছি, আমি দেখেছি মানে
উত্তরে দক্ষিণে বার্থ সার্টিফিকেটে কোনো মা বাপ নেই। তো সেই টিমটাতে, বাংলার টিমটাতে দুটো ছেলে ছিল, একটা হচ্ছে সাহিল মণ্ডল উইংয়ে খেলে, আর একটা হচ্ছে তনবির দে স্ট্রাইকার উইঙ্গার, স্ট্রাইকারই মোটামুটি খেলে। তো আমি তখনই কিন্তু 1.5 বছর আগে বলেছিলাম যে এই দুটো ছেলের ওপর নজর রাখা উচিত। তো সাহিল মণ্ডলকে এইবার অনূর্ধ্ব-17 টিমে নেওয়া হয়েছে ইস্টবেঙ্গলে, যদিও বেশ কয়েকটা ম্যাচ খেলছে না, বোধহয় চোট রয়েছে। তো তনবির দে আজকে হ্যাট্রিক করলো, 3টে গোল দিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। তো এদের যে ব্যাচটা বেঙ্গল ফুটবল একাডেমি, এরা কিন্তু এই বছর CFL-এর টায়ার 2-তে খেলেছে। যখন খেলছে কয়েকটা ম্যাচে তনবির গোলও করেছিল, তো আমি ওটা শেয়ারও করেছিলাম যে এর ওপর নজরটা রাখা হোক। এখন কি হয়, একসাথে খেললে একটা টিম বন্ডিং তৈরি হয়ে যায়, একটা গ্রুপ হিসেবে। যখন টাটা ফুটবল একাডেমি বিভিন্ন ব্যাচ বেরিয়েছে, ওরা যখন ব্যাচে ছিল, দীপেন্দুদের ব্যাচ, পরবর্তীকালে রবিন সিংয়ের ব্যাচ, ওরা বেশ কয়েকবার কিন্তু বড় ব্যবধানে হারিয়েছিল ইস্টবেঙ্গলকে, 4 গোলের ব্যবধানে, একবার 4-1, একবার 4-0 মনে আছে। তারপর যখন ব্যাচটা ভেঙে গেল, তখন ওরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেল। তার মানে কি, যদি জুগারি নাও হয়, মানে আপনি যদি একসাথে তৈরি করেন, এই ব্যাচটা কিন্তু কোনো ভবিষ্যৎ নেই যদি না ইন্ডিভিজুয়ালি এদেরকে আপনি তৈরি করেন। কেন দেখুন, আপনি তো এরকম হতে পারেন যে আপনি একটা ব্যাচকে তৈরি করলেন এবং সেই ব্যাচটাই সারা জীবন একসাথে থাকলো। আপনি তাদের ইন্ডিভিজুয়াল কেরিয়ার ডেভেলপমেন্ট করছেন কিনা, মানে খেলোয়াড় হিসেবে তাদের তৈরি করছেন কিনা, যাতে করে স্পেয়ার পার্টসের মতন যে কোনো জায়গায় তারা ফিট করবে। এটা খুব দরকার। একটা গাড়ির ধরুন, একটা, আমি জানি আপনাদের মধ্যে কতজন ইন্ডাস্ট্রিতে রয়েছেন, কতজন ইঞ্জিনিয়ার রয়েছেন। তো আপনি যখন একটা স্পেয়ার পার্ট কিনবেন, একটা মারুতির একটা স্পেয়ার পার্ট কিনবেন, তো স্পেয়ার পার্টের অনেক ম্যানুফ্যাকচারার আছে, অরিজিনাল ম্যানুফ্যাকচারার আছে, মানে মারুতি নিজেও বানায়, বা অনেক ভেন্ডার আছে, অনেক 2 নম্বরই ভেন্ডার আছে, কিন্তু সবাই কিন্তু একটা স্ট্যান্ডার্ড পার্ট বানায়। তো আপনার ধরুন মারুতির কোনো গাড়ি কোথাও খারাপ হয়ে গেল, আপনি যে কোনো সাপ্লায়ারের থেকে একটা স্পেয়ার পার্ট কিনে এটা ফিট হয়ে যাবে। ওটা কিন্তু জুগারি হলো, আবার কিন্তু ফিটও হলো, কাজও করলো। তো আপনাকে কিন্তু এই ফুটবল সিস্টেমটাতেও এই জুগারি কনসেপ্টটাতে একটা রোবাস্টনেস নিয়ে আসতে হবে, এটা কম্প্যাটেবিলিটিটা তৈরি করতে হবে। সেটাই আমি বলেছিলাম যে আমাদের দেশে, মানে আপনি বিদেশ দেখলে টুকলে হবে না। ভারতের যে আর্থসামাজিক অবস্থা, বর্তমানে ফুটবলের অবস্থা, তার সাথে বিশ্বের কোনো দেশের মিল নেই। তো বিশ্বের কোনো দেশের মডেল আপনি ডাইরেক্ট টুকলে সেটা ভারতে কাজ করবে না, এবং কাজ করছেও না। দেখছেন এটা ওটা ভিশন বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে, আপনারা নাচানাচি করছেন, একটা ভিশনও কাজ করছে না। কেন কাজ করছে না? তো আমি আগে থেকেই বলে দিচ্ছি কাজ করবে না, কারণ একটা ভিশনও বা একটা প্ল্যানিংও ভারতের জন্য কার্যকর নয়। আপনি যদি একটু বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করেন, আপনি নিজেও বুঝতে পারবেন। তো আপনাকে কিন্তু, যেটা আমি বলে আসছিলাম, যে একটা পিরামিড স্ট্রাকচার, একটা ক্যাম্পিং স্ট্রাকচার, একটা সিলেবাস তৈরি করতে হবে। আপনি একসাথে রাখবেন, ধরুন বেঙ্গল ফুটবল একাডেমির ছেলেগুলো, এই ব্যাচ, এরা হয়তো ইস্টবেঙ্গলের সঙ্গে যদি ধরুন আন্ডার-17, এরা 100টা খেলা হয়তো 99টাই জিতবে, হয়তো 5 গোল 6 গোলে জিততে থাকবে। কিন্তু এখানে প্রত্যেকটা ছেলে কি পরবর্তী ধাপে যাবে না। এরা এখন একসাথে খেলছে বলে 5-6 গোলে জিতছে। এটাকে আলাদা করে দিলে এরা দেখবেন অনেকেই হারিয়ে গেছে। হয়তো তনবির দিয়ে এরকম 1-2 ছেলে আছে, একটা সর্দার বলে একটা ছেলে আছে, শুভদীপ সর্দার, ও ভালো খেলেছিল, খুব বল ড্রিবলিং করে, ওর পাসিং স্কিলটা একটু দেখতে হবে। তনবির দল এটা তৈরি ছেলে। তো এরা ইন্ডিভিজুয়ালিও কতটা তৈরি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ইউথ ডেভেলপমেন্টে আপনি জাস্ট একটা ব্যাচ তৈরি করলেন, একসাথে রেখে দিলেন, ওরা ইউথ ডেভেলপমেন্টে জিততে থাকবে, যেই আপনি রিলিজ করবেন বাজারে, খোলা বাজারে হারিয়ে যাবে। তো আপনাকে কিন্তু একটা পুরো ইকোসিস্টেম তৈরি করতে হবে, এবং সব জায়গায়, মানে যেটা আমি বলে এসেছিলাম, আমার ওই পিরামিড স্ট্রাকচার মানে ফার্মিং সিস্টেম, সেখানে যেমন 200 খানা কোচিং সেন্টারকে সাপোর্ট করতে হবে, এবং প্রত্যেকটা জায়গায় কমন সিলেবাস রাখতে হবে। যেমন ধরুন আপনার অ্যাকাডেমিক্সে আছে না, আপনার মাধ্যমিক বোর্ড আছে, ICSE আছে, CBSE আছে। তো আপনাকে একটা কমন একটা ফুটবল এডুকেশন সিস্টেম বা সিলেবাস চালু করতে হবে, যাতে করে আপনি একটা টুর্নামেন্টের আগে সকলকে নিয়ে এলেন, 1 মাস প্র্যাকটিস করালেন, কোনো অসুবিধা হলো না, স্পেয়ার পার্টসের মতন খাপে খাপ মিলে ফিট হয়ে গেল। এইটা দরকার, মানে আপনি জুগারিও দরকার, আবার কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়ার ডেভেলপমেন্টও দরকার। ওই আপনি একসাথে রাখবেন কী হবে, আন্ডার-17 জিতবেন, RFDL জিতবেন, নেক্সট জেন হয়তো জিতবেন, সিনিয়র লেভেলে একটা প্লেয়ারও বেরোবে না। ইন্ডিভিজুয়ালি আপনাকে প্লেয়ারগুলোকেও তৈরি করতে হবে,
প্রচুর প্লেয়ার তৈরি করতে হবে। একটা ব্যাচ থেকে আপনি হয়তো একটা প্লেয়ার পেলেন, হয়তো এই গোটা যে আন্ডার 17 যে ব্যাচটা হারালো ইস্টবেঙ্গলকে, সেখান থেকে হয়তো একটা ছেলে পরবর্তী ধাপে গেল। আপনি জানেন না মানে কে কে পরবর্তী ধাপে যাবে। তো আপনাকে ধরলাম তনবির দিয়ে গেল, বা নাও যেতে পারে, এগুলো সব পসিবিলিটি, মানে ছেঁকে ছেঁকে আপনাকে তুলতে হবে। যেমন ধরুন শেখর সর্দার ছেলেটা, যে ইস্টবেঙ্গলের নাম্বার 9, ও আজকে একটা গোল দিয়েছে, 5-1 হেরেছে, তো একটা গোল শেখর সর্দার দিয়েছে। তো এই শেখর সর্দারকে যদি আপনি বিএফএতে ঢুকিয়ে দিতেন, হয়তো শেখরই আজকে হ্যাট্রিক করে দিত। কেন? ও একটা সিস্টেমের মধ্যে থাকতো, একটা ওয়েল কম্পোস্ট গেম খেলতো। ইস্টবেঙ্গলের সমস্যাটা কিন্তু মানে একাধিক। এক হচ্ছে এই ফার্মিং সিস্টেম নেই, 2 হচ্ছে কোচেরাও কিন্তু ঠিকঠাক করে কোচিংটাও করায় না। ইস্টবেঙ্গল যে ইউথ ডেভেলপমেন্টের কোচরা রয়েছে, এক তো হচ্ছে ধরুন তারা যে স্পেয়ার পার্টসগুলো পাচ্ছে, যেগুলো অ্যাসেম্বল জোগাড়ি মাল, সেগুলো বিভিন্ন একাডেমিক সিলেবাস থেকে আসছে, প্লাস এরা কোচরাও কিন্তু এদের ঠিকঠাক করে শেখায় না। বিশাল একটা সমস্যা। এটা প্রত্যেকটা ধাপে ধাপে যেখানে যেখানে সমস্যা হতে পারে, সব জায়গাতেই সমস্যা আছে ইস্টবেঙ্গলের ইউথ ডেভেলপমেন্টে। স্কাউটিংয়ে রয়েছে, একজন দেখলাম অভিযোগ করেছে সোশ্যাল মিডিয়াতে, যে তার কোচিং ক্যাম্প থেকে ছেলে পাঠিয়েছিল, তাদেরকে মানে দুচ্ছাই করে বার করে দিয়েছে। চেনাশোনা সোর্স খাটিয়ে, যারা সোর্স কাটিয়েছে তাদের নিয়েছে আন্ডার 17। যাই না, মানে একজন দেখলাম সোশ্যাল মিডিয়ারও একটা অভিযোগ করেছে। তো মানে যেখানে যেখানে সমস্যা হতে পারে, যেখানে যেখানে আপনার কারাপশন হতে পারে, প্রত্যেক জায়গায় কিন্তু সমস্যা আছে। এবং ওই যে জুগারি বললাম, জুগারি বলে দুচ্ছাই করবেন না, জুগারিটা দরকার, কিন্তু জুগারিটা যদি কার্যকর হয়, সেটার জন্য যেই যেই জিনিসগুলো করা দরকার সেগুলো করা খুব দরকার। সকলে ভালো থাকবেন।